ওকে, স্যাটেক্টের 96 এ বলছে রাইট অফ প্রিএমশন বা হচ্ছে অগ্রক্রয়ের যে অধিকার সেটা নিয়ে কথা বলছে। প্রথমত আমরা প্রিএমশন জিনিসটা বুঝবো যে অগ্রক্রয় জিনিসটা কি। আচ্ছা, আমরা তো আপনার লিমিটেশন অ্যাক্ট পড়ছিলাম। লিমিটেশন অ্যাক্টের কোথায় আমরা প্রিএমশন শব্দটা পড়ছিলাম মনে পড়ে? পড়ছিলাম হচ্ছে 12-তে, 6, 7, 8, 9, 6। আর্টিকেল পড়ছিলাম 10-এ, আর্টিকেল 10 যে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হ্যাঁ, হয়। কিন্তু যে আরেকটা ছিল এবং না আমরা যে ধারাতে প্রিএমশন। পড়ছিলাম 8 ধারাতে যে লিগ্যাল ডিসএবিলিটি, হ্যাঁ, এটা 6-এর প্রিএমশনের ক্ষেত্রে বিপরীত। প্রযোজ্য হবে না। 6 এর বিপরীত সেকশন 8-এ পড়ছিলাম। যাই হোক, এই স্যাটেক্টের 96 ধারাতে আমাদেরকে প্রিএমশন সম্বন্ধে বলছে। এটা মানে হলো যে আপনার পাশের জমি কেউ যদি বিক্রি করে দেয়, সে জমির সাথে আপনার জমি কানেক্টেড বা আপনি কানেক্টেড, সে যদি জমিটা বিক্রি করে দেয়, প্রথমত যেহেতু আপনি তার পাশের জমির মালিক, সে জমিটা পাওয়ার বা কেনার অধিকারটা কিন্তু আপনার ছিল, আপনাকে জানানোর দরকার ছিল। ল বলতেছে যে আপনি ওকে। ও রেকর্ড চলতেছিল এতক্ষণ। হ্যাঁ, আপনার তাহলে কারা তাহলে এই প্রিএমশন রাইটটা ক্লেম করতে পারবে বা কারা বলতে পারবে যে না, এই সম্পত্তি কেনার অধিকার আমার ছিল? এখানে প্রথম শর্ত যেটা,
যে সম্পত্তিটা যেটাকে আমি প্রিএমশন রাইট হিসেবে ক্লেম করতেছি সেটাকে কি হতে হবে, সেটা আগে বিক্রয় হতে হবে। তার মানে বিক্রির ভাব তখন কি আপনি বলতে পারবেন না যে আমার কাছে বিক্রি করে, এটা আপনি আগে বলতে পারবেন না। তার মানে প্রিএমশন রাইটটা আপনার অ্যাপ্লাই করতে হবে আপনার সেল বিক্রির পরে। তো সম্পত্তি বিক্রি হয়ে গেল, এখন হচ্ছে প্রিএমশন রাইট কারা অ্যাপ্লাই করবে। আপনি যদি 96 এর দেখেন তাহলে এ এবং বি নামে দুইটা অপশন আছে। 96 এর এতে গিয়ে বলছে, মানে 1 এর এতে গিয়ে বলছে এ co-sharer tenant in the holding by inheritance। এ co-sharer মানে হচ্ছে সহ শরিক, আর টেনেন্ট মানে হচ্ছে প্রজা। টেনেন্ট কি সেটা আমরা একটা ডেফিনেশনের আলোকে করব। যাই হোক, এ co-sharer tenant হচ্ছে সম্পত্তিটা প্রিএমশন রাইট ক্লেম করতে পারবে এবং that has been held by inheritance। আমরা যাকে আমরা co-sharer tenant বলতেছি, সে সম্পত্তিটা পাবে বাই ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে। ইনহেরিটেন্সটা আমরা জিনিসটা বুঝি, ইনহেরিটেন্স ধাপে 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 যেটা আসে বংশ পরম্পরায়। তার মানে হচ্ছে যদি এরকম হয় যে ধরেন আমি সম্পত্তিটা বিক্রি করে ফেলছি, আপনি পাশের জমির মালিক, বাট আপনি পাশের যে জমির মালিক সেই জমিটা আপনি পাইছেন উত্তরাধিকার সূত্রে। অথবা আরেকটা বিষয়, ধরেন সম্পত্তিটার মালিক আমিও আপনিও, আমরা ওই বলে না যে এক বাটে থাকা, এক জমিতে থাকা, তো সেখানে 10 কাঠা জমি আছে, বাট মানে ওই 10 কাঠা জমি ছিল, আমরা 5 কাঠা 5 কাঠা করে খাচ্ছি, এরকম একটা বিষয়। সেখানে আমার 5 কাঠা আমি বিক্রয় করে দিছি, এই টোটাল জমিটাই আমরা পাইছিলাম বাই ইনহেরিটেন্স। মনে করেন এরকম হয় না, আমরা যদি 2 ভাই বোন হই, মানে আমরা যদি 2 ভাই হই, মানে সম্পত্তিটা উত্তরাধিকার সূত্রে ধরেন আমরা পাইছি, কিন্তু আমার অংশটা আমি বিক্রি করে দিছি, তখন হচ্ছে আমি ক্লেম করতে পারবো যে না, আমাকে মানে আমার কাছে এটা যেন বিক্রয় করা হয়, তখন আমি মামলা করবো, আবেদন করব। খ নাম্বার একটা বিষয় বলছে, আরেকটা পয়েন্ট। খ পড়ার আগে আমরা সেকশন 90 তে যাব। সেকশন 90, সেকশন 90 তে বলছে যে একজন ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কতটুকু হবে, বা একজন ব্যক্তির অধীনে কত বিঘার বেশি জমি থাকলে সে পরবর্তীতে প্রিএমশন রাইট ক্লেম করতে পারবে না। এখানে স্পষ্ট বলে দিছে, যদি এরকম হয় যে আপনার কাছে মানে আপনার টোটাল প্রপার্টি, আপনার টোটাল ল্যান্ড প্রপার্টি, আপনার টোটাল ল্যান্ড প্রপার্টি আছে ধরেন 350 বিঘা, কিন্তু এখানে বলছে আপনার টোটাল ল্যান্ড প্রপার্টি যদি 375 বিঘা থাকে, তাহলে আপনি প্রিএমশন রাইট ক্লেম করতে পারবেন না। ধরেন আপনার আছে 350 বিঘা, তখন আপনি প্রিএমশন রাইটটা ক্লেম করতে পারবেন। 370 বিঘা আছে, তখন আপনি প্রিএমশন রাইটটা ক্লেম করতে পারবেন। তার মানে কি, আপনার পাশের জমি একজনে বিক্রি করে দিছে, কারণ আপনি বলতেছেন যে স্যার, আদালতকে বলতেছেন স্যার সে তো আমার পাশের জমি বিক্রি করে দিছে, এই জমিটা আমি নিব। তখন আদালত যদি জানতে পারে
বা আদালত যদি জানতে পারে, আদালত যদি অবগত হয় বা অপর পক্ষ থেকে যদি বলা হয় যার বিরুদ্ধে আপনি মামলাটা করছেন, সে যদি বলে যে স্যার তার অধীনে 375 বিঘা জমি অলরেডি আছে, তাহলে আপনি প্রিএমশন রাইট ক্লেম করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে যে আপনি কখন পারবেন? যখন 375 বিঘার বেশি জমি থাকবে না। আর কখন পারবেন? যদি কম থাকে। সেই জমিটা যদি উত্তরাধিকার সূত্রে কি হয়, আপনার সেটার হোল্ডিং হিসেবে থাকে এ কো শেয়ারার টিনেন্ট, তারা যদি থাকে, তাহলে এই দুই শ্রেণীর ব্যক্তি, তার 375 বিঘার বেশি ভূমি থাকবে না। আরেকটা হচ্ছে কো শেয়ারার টিনেন্ট, যেটা অ্যাকোয়ার্ড বাই ইনহেরিটেন্স। এই দুই শ্রেণীর ব্যক্তি প্রিএমশন রাইট অ্যাপ্লাই করতে পারবে, মানে তারা অ্যাপ্লিকেশন করবে উক্ত জমি ক্রয় করার জন্য। এবার আমরা আসি, তাহলে আপনার সময়সীমা কত? আপনি যে মামলাটা করবেন আপনার সময়সীমাটা কত? এবার জানা হচ্ছে 89 সেকশন 89 একটা কথা বলছে যে আমরা তো একটু আগেই দেখলাম যে প্রিএমশন রাইট ক্লেম করতে পারবেন আপনার সেল বিক্রয় হওয়ার পর। এখন যখন বিক্রি করতেছে তখন আপনাকে নোটিশ দিতে পারে বা নাও দিতে পারে। দেখা গেল যে যখন বিক্রয় করতেছে তখন আপনাকে নোটিশ দেওয়া জানাইছে, আর নোটিশ দেওয়ার প্রশ্ন হচ্ছে সেকশন 89 আর 24 আছে না, নেট অ্যাক্টের 24 এ নোটিশ দেওয়ার প্রশ্ন হচ্ছে 23 ধারাতে। 23 ধারাতে ওখানে আছে 4 মাস, আর এখানে হচ্ছে যে আপনাকে যদি নোটিশ দেওয়া হয় তাহলে নোটিশ পাওয়া 2 মাসের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন। আপনাকে নোটিশ দেওয়া হলো না, তাহলে আপনি তো জানেন না ভাই আসলে সেল কবে হয়েছে। আপনি যেদিন জানতে পারবেন এই সেল সম্পর্কে, যেদিন আপনার নলেজে আসবে, সেদিন থেকে 2 মাসের মধ্যে আপনি মামলা দায়ের করবেন। তার মানে এখানে দুইটা অপশন বলছে, একটা হচ্ছে যে উইদিন 2 মান্থস, মানে দুইটা ক্ষেত্রে উইদিন 2 মান্থস, নোটিশ দিলেও 2 মাস, নোটিশ না দিলেও 2 মাস। বাট নোটিশ না দিলে কি হবে, যখন যদি জানবে বিক্রয় সম্পর্কে জানবেন তখন থেকে 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। আমরা এসআর একটা জিনিস পড়ছিলাম, এসআর একটা ব্যাপার পড়ছিলাম, সেটা হচ্ছে সেকশন 21 এর এ। মনে পড়ে সেকশন 21 এর এতে কি বলছি? এসআর অ্যাক্ট মনে নাই। আনরেজিস্টার্ড সেল ডিড, এখন ও। মনে পড়ে? ওই যে রেজিস্টার্ড করতে হবে সেল ডিড গুলা। হ্যাঁ, সেল ডিড রেজিস্টার্ড হতে হবে, নিবন্ধিত হতে হবে, নাইলে আপনি কোনো রেমেডি পাবেন পাবেন না। সেল ডিড রেজিস্ট্রেশন হতে হবে, নাইলে আপনি কোনো রেমেডি পাবেন না। ওকে, তো আপনার এই যে মনে করেন যে আপনি বিক্রি করছেন, বিক্রি করার ফলে এটা রেজিস্ট্রেশন করে ফেললেন, যেটাকে আমরা দলিল বলি। যে ডকুমেন্টটা আছে, যে বিক্রয় চুক্তিটা আছে, সেটা আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন। যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, রেজিস্ট্রেশন করার সময় থেকে 3 বছর আপনি সময় পাবেন। এটা সুবিধা আছে, তার মানে আলটিমেটলি আপনি 3 বছর সময় পাচ্ছেন। তো এটা এখানে কত এটাই সেকশন? ওইটাই 89 তে? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ 89 এ? হ্যাঁ 89।
তাহলে আপনি সময় পাবেন হচ্ছে 3 বছর। 3 বছর পরে আপনি আর আপনার কোনো অ্যাপ্লিকেশন আপনার অ্যাকসেপ্টেবল হবে না। তার মানে হচ্ছে আমরা 3টা পয়েন্ট পাইলাম। একটা হচ্ছে যে উইদিন 2 মান্থস যদি নোটিশ দেওয়া হয়, নোটিশ পাওয়ার 2 মাসের মধ্যে। যদি নোটিশ না দেওয়া হয় সেই ক্ষেত্রে অবগত হওয়ার 2 মাসের মধ্যে। অবগত হওয়ার 2 মাসের মধ্যে। তারপরে যদি এই সেল সেল ডিড ডিডটা রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে উইদিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে আপনি আবেদন করবেন প্রিএমশন রাইট ক্লেম করে। এবার আমাদের পড়লে অনেক কিছু পড়া লাগে, না পড়লে আবার অনেক কিছু পড়তে হয় না। ইংলিশে যদি দেখেন বা বাংলায়ও যদি দেখেন বিশাল সেকশন। এবার আমরা চলে যাব আপনার 3-এর 96-এর 3-এর বিতে চলে যাব। বি 3 এর বি। বি এবং সি, হ্যাঁ বি এবং সি মিলে, মানে এটা আমাদের মনে রাখার দরকার নাই, জাস্ট আমার সামনে যেহেতু বইটা আছে এই কারণে দেখতে পাচ্ছি। তো 96-এ এখানে বলে দিছে বি এবং সি তে আপনি তো মামলা দায়ের করবেন। আপনি প্রিএমশন রাইট ক্লেম করে আপনি যখন সুট করবেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে কি কি সাবমিট করতে হবে টু দা কোর্ট, আদালতের কাছে। প্রথমত আপনাকে সাবমিট করতে হবে এ নাম্বার আছে, সরি 3-এর এ বি সি আসবে। 3-এর এ নাম্বারে বলছে the amount of the consideration money of the sold holding or portion or share of the holdings as stated in the notice under section 89 or in the deed of sale as a case may be। এখানে বলে দিছে যে কনসিডারেশন মানি। আচ্ছা আপনি তাকে নোটিশ দিছেন কত ধারার আলোকে ভাই? আপনি তাকে নোটিশ দিছেন 89 ধারায়, ঠিক না? তো 89 ধারার নোটিশে তাকে কি জানাইছেন? জানাইছেন এই যে ভাই আমি আপনার সাথে এতদিন ছিলাম, আপনার পাশের জমিতে আমি ছিলাম, এখন আমি আমার জমিটা বিক্রি করে দিচ্ছি, আমার বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। আপনি বলে দিলেন যে 5 কোটি টাকায় আমি আমার জমিটা বিক্রয় করে দিচ্ছি। তার মানে আপনি ওকে টাকার পরিমাণটা কিন্তু উল্লেখ করছেন। আচ্ছা পরবর্তীতে যখন আপনি মামলা করেন, আপনি পরবর্তীতে যখন মামলা করেন, মামলা কেন করেন? জমিটা পাওয়ার জন্য, জমিটা কেনার জন্য। কিনতে গেলে আপনার টাকা দিতে হবে না? টাকা দিতে হবে। যখন আপনি মামলাটা করবেন তখন আপনাকে সেই টাকাটা জমা দিতে হবে, যেই টাকায় আপনার পাশের জমি বিক্রি হয়েছে, যেই টাকা আপনার পাশের জমি বিক্রি হয়েছে, কারণ আপনি তো সেই টাকা দিয়ে এখন কিনবেন, ঠিক না? তার মানে আপনাকে কনসিডারেশন মানি অফ দ্য সোল্ড, বিক্রয় অর্থটা আপনাকে জমা দিতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। বিতে গিয়ে বলছে compensation at the rate of 25% of the amount। যত টাকায় বিক্রি হয়েছে, ধরেন 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, 25% কত? 25,000 টাকা। এই 25,000 টাকা আপনাকে কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। মানে টোটাল টাকার 25%। হ্যাঁ টোটাল টাকার 25%। দেখছেন প্রিএমশন রাইট মানে ভুলও ক্লেম করবো না। 1 কোটি টাকা জমির দাম 25 লাখ টাকা আবার দিতে হবে ক্ষতিপূরণ। আরো an amount calculated the rate of 8% simple annual interest upon the amount referred to। আচ্ছা আমাদের দেখা গেল যে বিক্রয় হয়ে গেছে, বিক্রয় অর্থ দিতেছেন এই সোল্ড টাকা, সোল্ড অ্যামাউন্টের উপর আপ 25% কম্পেনসেশন দিতেছেন। আরো আছে এখানে বলা আছে
for the period from the date of the execution of the deed sale, না, of the deed of sale to the date of filing of the application for preemption. এখানে বলছে যে বিক্রয় দলিল কি হয়, এক্সিকিউট হয় না। বিক্রয় দলিল এক্সিকিউট হওয়া বলতে কি বুঝি, কার্যকর হওয়া। ধরেন বিক্রয় দলিল শেষ হয়ে গেছে, মানে বিক্রয় দলিল কোনটা বলেন তো, আগে যে বিক্রয় করছেন, আগে যে বিক্রয় করছেন, হ্যাঁ সেটা ধরেন রেজিস্ট্রেশন হয়ে গেছে, বা বা বিক্রয় দলিলের কাজটা সম্পন্ন হয়ে গেছে। তো সম্পন্ন হওয়া থেকে শুরু করে আপনি যে আবেদনটা করবেন, আপনি তো আবেদন করতেছেন 2 মাসের মধ্যে, আবার যদি ওই যে বিক্রয় দলিল যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে 3 বছরের মধ্যে। আচ্ছা, তাহলে এই বিক্রয় দলিল সম্পাদন হতে শুরু করে এই সময়টা পর্যন্ত, আপনার মামলা পর্যন্ত, আপনার এই মামলাটা দাখিল পর্যন্ত আপনাকে যত টাকা সেল করছে সেই সেলের উপর 8% আবার অ্যানুয়াল ইন্টারেস্ট দিতে হবে, বার্ষিক সুদ দিতে হবে। চিন্তা করে যদি এরকম হয় যে আপনি 2 মাসের মধ্যে মামলা করছেন, তাহলে ওই টোটাল টাকার উপরে 2 মাসে 8% হারে যত সুদ হয় সেই টাকাটা জমা দিতে হবে। তার মানে হচ্ছে এই টোটাল টাকাটা দিয়ে কিন্তু আপনি সেই জমিটা পাচ্ছেন, মানে আপনাকে 1 লাখ টাকার জমিতে এক্সট্রা আরো 30,000 টাকা দিতে হবে। এখন প্রশ্ন হলো যে এখানে আবার বলে দিছে 96 এ বলে দিছে যে আপনি যদি এগুলো জমা না দিতে পারেন, আপনি এখানে এটা দিলেন না, তখন আদালত একটা সিদ্ধান্তে পৌঁছাবে। প্রথমত আপনি আপনার সত্যি সেগুলো আপনাকে দিতেই হবে, আর যদি না দিতে পারেন তাহলে প্রথমত আপনার এটা প্রপার হলো না। প্রপার না হলে আবেদনটা কি হয়ে যাবে, বাতিল হবে, ডিসমিস করে দিবে। বাতিল না, ডিসমিস করে দিবে, খারিজ করে দিবে, এটা খারিজ করে দিবে। তাহলে আমরা দেখলাম অনেক ঝামেলা আছে। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে ইনহেরিটেন্স বিষয়টা আসলে কি, না স্যার ইনহেরিটেন্স না, প্রিএমশন বিষয়টা কি। তারপর আমরা দেখলাম যে কারা আসলে প্রিএমশন রাইট অ্যাপ্লাই করতে পারে, কত সময়ের মধ্যে করবে এবং কি কি সাবমিশন দিতে হবে। এবার আসি এই 96 এর কিছু ক্লোজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা পড়বো 15, 96 এর 15। ধরেন আমি প্রিএমশন শুট করলাম, প্রিএমশন অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পরে একটা অর্ডার করলো, সেই অর্ডারের ভিতরে আমি আপিলটা কোথায় করব? আপিল করতে হবে সিভিল অ্যাপিলেট কোর্টে, অর্ডারের এগেইনস্ট সিভিল দেওয়ানি আপিল আদালতে। হ্যাঁ, দেওয়ানি আপিল আদালতে 15তে বলছে। আচ্ছা, এটা তো 15তে বলছে, 96-15 ব্র্যাকেটে 15, এটা কিন্তু জানতে হবে, স্পেসিফিক আসবে পরীক্ষায়। আপিল করতে হবে দেওয়ানি আপিল আদালতে। দেওয়ানি আপিল আদালত বলতে কি বুঝি বলেন তো? আপনি ধরেন এটা মামলাটা দায়ের করলেন সহকারী জজ আদালত, তাহলে তো সেশন এটার বিরুদ্ধে আপিল করতে, সেশন জাজ না, ডিস্ট্রিক্ট জাজ। ও হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজ। আপনি ধরেন এটা আপিল দায়ের, সরি মামলাটা দায়ের করলেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে, তখন এটা বিরুদ্ধে আপিল যদি 5 কোটি টাকার বেশি অর্থের মামলা হয় সেক্ষেত্রে যাবে হাই ডিভিশনে। যাই হোক, এটাকে বলছে দেওয়ানি আপিল আদালত। অর্থাৎ এখানে আপনাকে কোর্টটা স্পেসিফিক করে দেয় না, কোর্টটা কিন্তু নির্দিষ্ট করে দেয় না, এখানে হচ্ছে দেওয়ানি আপিল আদালত। অর্থাৎ আপনার আপিল আদালত যেটা হবে সেটাই। এবার যান 96 এর 16, খুব ইম্পর্টেন্ট, 16তে এখানে বলছে nothing in this section shall be deemed to apply to homestead land. হোমস্টেড ল্যান্ড মানে হচ্ছে থাকার ঘর, থাকার জমি, মানে বসত বাড়ির যে জমি আছে সেই ক্ষেত্রে এই সেকশনটা প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে বসত বাড়ির, ভিটে বাড়ি নিয়ে যদি প্রিএমশন রাইট আপনি ক্লেম করতে যান, সেখানে আপনি 96 অ্যাপ্লাই করতে পারবেন না। 96 শুধুমাত্র অ্যাপ্লাই হবে এগ্রিকালচারাল ল্যান্ডের ক্ষেত্রে। এবার 17তে যান। 17তে বলছে খুব গুরুত্বপূর্ণ কথা, মুসলিম লতে প্রিএমশন আছে, আমরা পড়বো, এটাকে বলে সুফা, সম্ভবত সুফা বলে।
তো এই মুসলিম লতে প্রিএমশন রাইট আছে। Nothing in this section shall take away the right of preemption conferred on any person by the Mohammedan law. মানে মুসলিম আইনে যে প্রিএমশন রাইটের কথা বলছে, যে অগ্রকুরের কথা বলছে, মুসলিম আইনের প্রিএমশন রাইটকে টেক অ্যাওয়ে ছিনিয়ে নিবে না। মানে কি, যে মুসলিম আইনের যে প্রিএমশন রাইট আছে এটা কোনো মতেই প্রভাবিত হবে না। মানে মুসলিম আইনেরটা মুসলিম আইনের মতো করে চলবে, আর এই স্যাটেক্টেরটা স্যাটেক্টের মতো করে চলবে। মানে এই স্যাটেক্টের প্রিএমশন রাইটকে মুসলিম আইনের প্রিএমশন রাইটের সাথে মিলানো যাবে না, দুইটা সেপারেট, দুইটা আলাদা। এখন হচ্ছে আপনি কোর্ট ফি দিবেন কত, আপনি মামলা দায়ের করবেন, কোর্ট ফি দিতে হবে না? আমাদের কোর্ট ফি আছে দুইটা, একটা হচ্ছে অ্যাড কোর্ট ফি, যেটা মামলার মূল্য অনুসারে দিতে হয়, আর একটা হচ্ছে ফিক্সড কোর্ট ফি, একটা হচ্ছে নির্ধারিত কোর্ট ফি। তো এখানে আছে ফিক্সড কোর্ট ফি, সেটা হচ্ছে 300 টাকা। সেকশন এই মামলার জন্য আপনাকে কোর্ট ফি দিতে হবে 300 টাকা, মাত্র 300 টাকা। মামলার জন্য আপনাকে কোর্ট ফি দিতে হবে 300 টাকা। এটা সেকশন কত হবে? এটা সেকশন নাই তো, ও এটা হচ্ছে আমাদের কোর্ট ফিস একটা আছে না, সেখানে বলে দিছে, হচ্ছে সেখানে বলে দিছে 300 তো টাকা। এটা এই ধারাটা কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ বলেন, রিটেন বলেন, প্রত্যেক এবং ভাইবা বলেন, মানে ইম্পর্টেন্ট, মানে হাই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আপনার যেমন আপনাকে ফ্যাক্ট বেস প্রশ্ন দিয়ে দিল, এরকম রিটেনে আপনাকে একটা ঘটনা তুলে দিল, এরকম এরকম সে বিক্রি করছে, এখন সে প্রিএমশন রাইট অ্যাপ্লাই করতে চায়, তার করণীয় কি? তার করণীয় হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে, তাকে নির্দিষ্ট কোর্ট ফি দিতে হবে, তাকে তাকে মামলা করার সময় এই জিনিসগুলো জমা দিতে হবে, ঠিক না? এটাই তো এমসিকিউ এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইবাতে আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল 96 এর সাথে আমাদের মিল করতে হবে 90 এবং হচ্ছে আপনার 89। 96 এর সাথে মিল করতে হবে 90 এবং হচ্ছে 89। এবার আমরা চলে যাব একটু 86 এবং 87 তে। 86 এবং 87, 86, 87। স্যাটেক্টের এর মাঝে এক পণ্ডিত বড় ভাই ফোন দিছে, বলতেছে সে একদিন জুমে ক্লাস করছে, ক্লাস করে পরে বলতেছে, দাদা আসলে জুমে ক্লাস করে তো খুব বেশি লাভ হচ্ছে না, এটা তো আসলে পরবর্তীতে আমি দেখতেই পাই। তাই বলছে ঠিক আছে, তাহলে আপনি যেহেতু পরবর্তীতে দেখতে পাইতেছেন এই রেকর্ড ক্লাসটা, তাহলে সেখানেই দেখেন। সে লোক আজকে আবার ফোন দিছে, ওই যে কথা বলতেছিলাম, সেই ফোন দিছে যে দাদা একটা জিনিস শিখলাম। কি জিনিস? জুমে সরাসরি আর সেটা রেকর্ড দেখা দুটো আলাদা জিনিস। আমি আমি তখন তারে বলছিলাম, আমরা যখন ফেসবুক লাইভ দেখি তখন যে একটা ফিলিংস কাজ করে, এটা যখন শেষ হয়ে যায় লাইভটা, যখন আমরা ওই রেকর্ডিং আকারে দেখি তখন কিন্তু আমাদের দেখতে আর ভালো লাগে না, টাইনা 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 টাইনা। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা 86 আসলেই তো ঠিক না? মনে করেন এই ক্লাসটাই যদি রেকর্ড আকারে থাকে, দেখবেন যে আপনার মানে আপনার মাথায় দেখবেন যে ওই যদি এরকমই হইতো তাহলে বা ইউটিউব থেকে মানুষ বিশেষ স্টার হইতে পারতো, কারণ
বিসিএস ক্যাডার হওয়ার জন্য মানে 200 গুণ ভালো প্ল্যাটফর্ম আছে ইউটিউব। এমন কিছু নাই যে বিসিএস প্রিপারেশনের জন্য এমন কিছু নাই, এমন কোন বইয়ের পৃষ্ঠা নাই যে নাই, ঠিক না? হুম। না আসলেই তো কিন্তু ধৈর্য কই মানুষের, এত মানে বৈশা বৈশা দেখো। ধৈর্য নাই। ওকে 86 এ বলছে যে 86 এর হেডলাইনটা অনেক বড়। 86 এর মূল কথা হচ্ছে ডিলুভিয়ন, DILUVION, বিআই DILU তারপরে আপনার DILUVION, ডিলুভিয়ন, আর হচ্ছে অ্যালুভিয়ন। পাইছেন? হুম হুম ডিলুভিয়নের বাংলা হচ্ছে আপনার কি বলবো, এটাকে আমরা বলি শিকস্তি। বাংলা ভালো বাংলা, আইনের বাংলায় বলে শিকস্তি। আচ্ছা, এটা কি কঠিন বাংলা। শিকস্তি। আচ্ছা, এই শিকস্তি মানে ওই যখন বাংলাতে লিখবেন তখন হচ্ছে এগুলো ডিলিভিয়ন ইংলিশে, ওয়ার্ডটা ইংলিশে দিবেন। এটা তো জানেন না, হুম লিগাল টার্ম গুলো আপনি ইংলিশে লিখবেন। তো ডিলিভিয়ন জিনিসটা কি? মনে করেন আপনাদের বাড়ি তো বরিশাল, তো বরিশাল হচ্ছে নদী অঞ্চল, আমাদের শরীয়তপুরে নদী অঞ্চল। তো সেখানে আমি কখনো দেখি নাই, তবে অনেকেই বলে যে শরীয়তপুর নাকি পানিতে ডুবে যায়। আমি কখনো দেখি না, আমাদের বাড়িঘর কখনো ডুবে নেই, আমাদের উঠানো ওরকম ভাবে পানি উঠে না। তো আপনারা মনে করেন যে জমিটা তলায় গেল, আপনার মালিকানাধীন জমি তলায় গেল, ওকে তলায় গেল। তলায় যাওয়ার পরে যেটা হলো, ধরেন বিশাল বন্যা হয়েছে, তলায় গেছে, বর্ষা হয়েছে, তলায় গেছে, বা বন্যাটা 5-7-10 বছর ধরে আছে। বন্যা বলতে বাতাস না, বন্যা বলতে পানি। হুম তো এখন এখন কি আপনি সে জমিতে যেতে পারতেছেন? না। ফসল করতে পারতেছেন? না। সেটা একবারে নদী হয়ে গেছে। দেখা গেল যে সেটা জেগে উঠছে, দেখা গেল সেটা জেগে উঠছে, বাট কতদিন পরে জেগে উঠছে? সেটা যদি 30 বছর পরে জেগে উঠে, সে জমিটা যদি 30 বছর পরে জেগে উঠে, তাহলে সে জমিটা সরাসরি সরকারের কাছে চলে যাবে। আমরা আমরা ওই যে বলি না খাস জমি, খাস জমি, হুম সেটা সরকারের নামে চলে যাবে। তো 30 বছরের মধ্যে জেগে উঠে, তাহলে হচ্ছে সে জমির মালিক যিনি ছিলেন, বা সে জমির উত্তরাধিকার যারা ছিলেন, ধরো মালিক মরে গেছে, তাহলে মালিক মরলে মালিকের অ্যাবসেন্সে কে পাবে? তার উত্তরাধিকারীরা, ঠিক না? তাহলে তারা আবার সেই জমিতে ফিরে যেতে পারবে, অর্থাৎ মালিকানা পেয়ে যাবে। হিসাবটা বুঝছেন? হুম শিকস্তি জিনিসটা কি? যেমন এই বন্যার কারণে, ফ্লাডের কারণে হোক, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি জমিটা পানিতে তলিয়ে যায়, অনেক বছর যদি অনেক বছর যদি আপনি খুঁজে না, অনেক বছর ধরে যদি আপনি না পান, মানে আপনার জমির চিহ্নই খুঁজে না পান, কিন্তু আপনি 30 বছরের মধ্যে যদি জেগে উঠে এবং আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ এই জমি আমার, কাগজপত্র দেখাতে পারেন, তাহলে সেই জমি আপনি পেয়ে যাবেন। তবে কিছু প্রসেস আছে। প্রক্রিয়াটা হচ্ছে যখন হচ্ছে জমিটা জেগে উঠবে, যখন জমিটা জেগে উঠবে, জেগে উঠলে সেখানে কালেক্টর আছে না, কালেক্টর আছে, সেখানে সার্ভে করবে।
এবং এই সার্ভের কাজটা করার জন্য সে 45 দিন সময় নিবে। এখানে কি সার্ভে করবে, কেন করবে? কালেক্টর সার্ভে করবে। কেন সার্ভে করবে বলেন তো? আসলে এই যে মাপজোক বিভিন্ন কাজ থাকে, মাপজোক করবে যে আসলে এই সম্পত্তির মালিক সে কিনা, এরকম সার্ভে করবে। তো এই তার তার মানে আপনার জেগে উঠলে কিন্তু আপনি সে সম্পত্তি দখলে যেতে পারতেছেন না। যেহেতু এই জমিটা এতদিন 30 বছর পর্যন্ত কোনো মালিক এটা ভোগ করতে পারে নাই, সো এটা জেগে ওঠার সাথে সাথে সেখানে কালেক্টর যাবে, গিয়ে সেখানে সার্ভে করবে। সার্ভে বলতে আমরা যেটা বুঝি এটাকে মাপবে টাপবে, হ্যাঁ, বা অন্যান্য যেই আরো যে শরিক টরিক আছে এদেরকে ভাগ বটারা করে দিবে, ঠিক না? কারণ শুধুমাত্র 5 কাঠা জমি তো আর পানিতে ডুববে না, ঠিক না? সেখানে হাজার হাজার কাঠা ডুবে রয়েছে এরকম। তারপরে আপনার জেগে উঠলো, আপনার মনে করেন যে জমি জেগে উঠছে সেখানকার আপনার এখানে এখানে স্পষ্ট করে বলে দিছে যে shall not exceed 60 স্ট্যান্ডার্ড বিঘাস, মানে আপনি 60 বিঘার বেশি জমি পাবেন না। তার মানে আপনার আপনি ধরেন ওখানকার 100 বিঘার জমির মালিক, আপনার 100 বিঘা জমি তলিয়ে গেছে, কিন্তু আপনি যখন জেগে উঠবে তখন আপনি 60 বিঘার বেশি জমি পাবেন। তাহলে প্রশ্ন জাগে না আপনি, এই 60 বিঘার বেশি জমি হলে জমিটা কার কাছে যাবে? গভর্নমেন্টের এই কাছে। জমি, হ্যাঁ, shall vest in and be at the disposal of the government, সরকারের কাছে চলে যাবে। 60 বিঘা পাবে আর বাকিটা হচ্ছে গভর্নমেন্টের কাছে যাবে। হ্যাঁ, সর্বোচ্চ 60 বিঘা পাবে। এবার আছে 86 এ তে যাই আমরা। 86 ক, আচ্ছা জেগে উঠলো, আপনি যে শিকস্তি ক্লেম করতেছেন, আপনি যে সে জমিটা ক্লেম করতেছেন, এটা কিন্তু আপনার মামলার মাধ্যমে, এটা কিন্তু মামলার মাধ্যমে, এটাকে মামলা করতে হবে যে সরকার না মামলা করতে হবে, এটা মামলা, এই জমিটা আমার, এই জমির মালিক আমি, এটা আপনাকে মামলা করতে হবে। তারপরে দেখা গেলো যে জমিটা জেগে উঠছে, এটা 86 ক, জমিটা জেগে উঠছে। এখন হচ্ছে জমিটা যখন জেগে উঠবে তখন হচ্ছে কালেক্টর, মানে জেলা ভিত্তিক ওই কালেক্টর হচ্ছে তখন আপনার দিবে পাবলিক নোটিশ দিবে, পাবলিক নোটিশ, এটার বাংলা হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো কালেক্টর হচ্ছে পাবলিক নোটিশ দিবে, মানে সবার উদ্দেশ্যে যে এই জমি জেগে উঠছে, কে কে মালিক, দাবি দেওয়া থাকলে চলে আসে। তো পাবলিক নোটিশ দিল, এই পাবলিক নোটিশ দিলে এবং সে দেওয়ার পর থেকে উইদিন 12 মাস, 12 মাসের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন না। পারবে না? মামলা দায়ের না, মামলা দায়ের প্রসঙ্গ আসবে, আপনার সেই জমির দাবির প্রসঙ্গ আসবে আপনার 12 মাস। তারপরে সে জেগে উঠলে কালেক্টর প্রথমে কি করবে, একটা পাবলিক নোটিশ দিবে, পাবলিক নোটিশ দেওয়ার 12 মাসের মধ্যে কোনো মামলা দায়ের করতে পারবে না, মানে এটাকে ক্লেম করতে পারবে না। যেটা আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে 86 এর 7 এ যান, 86 এর 7, 86 7 নম্বরে যান। 86 সাথে বলছে অনেক সময় হয় না যে সরকার অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেয় মেকানিক্যাল প্রসেসে, তো ডেভেলপমেন্ট প্রসেস যখন হাতে নেয় তখন দেখা যায় কি
যে কিছু জায়গার পানি অটোমেটিক সরে যায়, তখন কিছু ভূমি কিন্তু জেগে উঠে। এটা প্রাকৃতিক কারণে উঠে না, সেখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়ার কারণে। তো যদি এরকম হয়, ডেভেলপমেন্ট সরকার কর্তৃক নেওয়া কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের কারণে কোনো জমি জেগে উঠছে, সেই জমি আমরা দাবি করতে পারবো না, এবং সেক্ষেত্রে এই ৮৬ ধারা অ্যাপ্লিকেবল হবে না, এটা স্পষ্ট করে বলে দিচ্ছে। সরকার দ্বারা নেওয়া ডেভেলপমেন্ট কারণে যদি আর একবার একটু বলেন, সরকার কর্তৃক নেওয়া ডেভেলপমেন্ট কারণে যদি ডেভেলপমেন্ট প্রজেক্টের কারণে যদি কোনো জমি ফার্দার মানে পুনরায় জেগে উঠে, রিঅ্যাপারেন্স হয়, পুনরায় তাহলে সেখানে ৮৬ দ্বারা প্রযোজ্য হবে না। আচ্ছা, ৮৬ দ্বারা প্রযোজ্য হবে না তার মানে কি? ওই জমি হচ্ছে দাবি করা যাবে না। দাবি করা যাবে না। ৮৬ হবে না। আবার কষ্ট করে ইংলিশ লাইনগুলো একটু পড়বেন, কিন্তু বাংলার মধ্যে থাকেন না, কষ্ট করে একটু ইংলিশ লাইনগুলো পড়বেন, কারণ নাইলে না গ্যাপটা থেকে যাবে। যেমন আমার গ্যাপটা ছিল এটা, যে আমি ইংলিশটা ঠিকই পড়তাম, আমি আবার কষ্ট করে বাংলাটা পড়ি নাই, এটা আমার গ্যাপ ছিল। তো কষ্ট করে আবার ইংলিশটা একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে সহজ হয়। ওকে, এবার হচ্ছে ৮৭। সেকশন ৮৭ বলছে অ্যালুভিয়ন। এক মিনিট অ্যালুভিয়ন, অ্যালুভিয়নের বাংলা হচ্ছে পয়স্তি। এক মিনিট, আমি একটু চার্জারটা ইনা নিট ল্যাপটপ। আচ্ছা, এইটি সেভেন। এইটি সেভেনে বলছে, ধরেন আমরা, আচ্ছা নদী কি কারো সম্পত্তি? নদী কার? সরকারের। বা আমরা যদি মানে রিভার বলি বা সি বলি, এখানে রিভার এবং সি দুইটা জিনিসই বলছে। রিভার বা সি, নদী বা সাগর, যেটা হলো, আচ্ছা অনেক সময় না, আপনিও দেখছেন আমিও দেখছি, যে আমরা দেখতেছি কি খালটা এই পজিশনে আছে, মানে একটা নদী এই পজিশনে আছে, কিছুদিন কয়েক বছর থেকে কি নদীটা আরো বাড়ছে, বড় হয়েছে। এখন তো নদী আর বাড়ে না, নদী ছোট হয়। তো এই যে নদীটা বাড়ছে, যে বাড়ছে সেখানে কি কেউ যায়? সে রোড দিয়ে তো আপনার লঞ্চই চলে, ঠিক না? ট্রলার চলে। কারণ এই যে বাড়ছে, তা বাড়ছে কারো না কারো জমি। নদীর পাড়ে যাদের বাড়ি আছে, ওই যে ভাঙ্গা ভাঙ্গা বাড়ে, বাড়ে না? নদী বাড়ে না, আয়তন বাড়ে না? বাড়ে। তো বাড়লে এই যে বাড়তেছে নদীটা, তো এই বাড়ার কারণে, না আমি ভুল ভাবে পড়ছি, মানে কমে, নদীটা কমে। মনে করেন যে এই হচ্ছে নদী, একটা বৃত্তধরী নদী। নদীটা নদীটা ধরেন আপনার কি বলে, আমরা যে সার্কেলের মাপ কিভাবে ধরেন 10 সেন্টিমিটার গোলে আছে ধরেন। তো নদীটা যখন কমে যায়, তখন আমরা ধরলাম 8 সেন্টিমিটার গোল হয়ে গেছে, মানে 8 সেন্টিমিটার মধ্যে পানি আছে, তাহলে বাকি 2 সেন্টিমিটার কি হলো? তো জমি বাস। নদীটা কিন্তু নদীর মধ্যে চলে গেছে। হুম। তো নদীর মধ্যে চলে গেলে চলে যাচ্ছে,
চর থাকে না, এই চরটা কার? সরকারের। চরটা হচ্ছে সরকার। তার মানে এই নদী বা সাগর যখন হচ্ছে চলে যাবে সরকারের, এবং একই সাথে নদী বা সাগর যদি সামনের দিকে চলে আসে, জমির পরিমাণ যদি কমে যায়, সে নদীও সরকারের। যেমন আপনার এই যে কক্সবাজারে যেই সমুদ্র সৈকত আছে, এটা তো যে যে চর বা উঁচু যে জায়গাটা আছে, আমি কখনো যাই নাই টাকার অভাব। আপনার উঁচুতে উঁচু যে জায়গাটা আছে, মানে যেখানে গিয়ে সবাই ছবি টবি তুলে, আফসোস এখনো যাইতে পারিনি। তো ওই জায়গাটা কেন দেখবেন যে দিনে দিনে বাড়তেছে। এই দিনে দিনে যে বাড়তেছে, এই জায়গাটা কার? গভর্নমেন্ট। সরকারের। মানে নদীর পারে যা সম্পত্তি আছে সবই সব সরকারের, বাড়লেও সরকারের, কমলেও কমলেও সরকারের। সরকারের। এটা হচ্ছে 86, 87 এবং 96, 89, 90 আমরা দেখলাম। এখানে আরো অনেক পড়া আছে। আপনার হচ্ছে যে দেখলাম না আপা, আমরা আজকে আর পড়বো না, আমরা কালকে পড়বো। ও সেদিনকে ওই যে মাদক দ্রব্য পড়ছিলাম না, হ্যাঁ, ওইখানে ওই যে 20 বলছিলেন না আর 21 বলছিলেন না, কিন্তু আইন পাটে তো 37 আর 38 দেওয়া। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 37, 38 কেন আসবে? ওই তো ওইখানে দেওয়া যে লাইসেন্স থাকবে না, তারপরে ওইটা হচ্ছে দেওয়া 37, আর হচ্ছে যদি বাসা বাড়িতে আর পার্সোনাল কারে যদি মাদক দ্রব্য ব্যবহার করতে দেয়, ওইটা হচ্ছে 38 দেওয়া। এটা তো হওয়ার কথা না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, আচ্ছা 253 দেখে নি, এখনই দেখে নিচ্ছি। 253 কি জানিস যে ওই যে যন্ত্রপাতি রাখার দণ্ড না, হুম, একটা হচ্ছে এটা ওই তো যে বেশি। একটা হচ্ছে লাইসেন্স নাই আর মাদক দ্রব্য, আইন পাটে 37 দেওয়া কেন তাইলে? আইন পাটে 37 তো কেন? না না না, এখানে তো আহ এখানে 37 আছে হচ্ছে আপনার ওই পাওয়ার অফ সার্চ, মানে তল্লাশি করার বিষয়টা। মানে এখানে 37 আছে বডি সার্চ করা, দেহ তল্লাশি করা। আর না, এখানে ওইটাই ঠিক আছে, আমরা যেটা পড়ছি ওইটাই ঠিক আছে। ওইটা হয়তো বা আইন পাটের ভুল, ভুল হয় না অনেক সময় বই করতে গেলে, এরকম। ওইটা ভুল, এই যে আমি তো মিলাইলাম, মাত্র মিলাইলাম। আমি ওই কালকে পড়তে যেয়ে দেখতেছি যে সেকশন মিলতেছে আপনি না আইন পাটে। আপনার কাছে একটা বই আছে না, এই যে এই বইটা, হুম হুম। এই বইটা যান, তাহলে তো হয়ে যায়। এই বইটা যান বা নেটে যান, আর হচ্ছে ওইটা ওই হয়তো বা কোন আইনের 37 চলে আসছে, অন্য কোন আইনের হয়তো বা। আর হচ্ছে ওই যে সিআরপিসি তে একটা কোশ্চেন হচ্ছে জামিনপ্রাপ্ত আসামির জামিন কখন কখন বাতিল হয়। জামিন প্রাপ্ত আসামির জামিন কখন কখন বাতিল হয়? জামিনে দেখবেন যে সিকিউরিটি এবং বন্ড নামে দুইটা শব্দ আছে। হুম, জামিনের সেকশন কোথায়? জামিনের বেল সেকশন কিন্তু তো 96, 96। 97, হ্যাঁ, 496, ওখানে ওখানে গিয়ে দেখবেন যে এই জামিন দেওয়া হয় কেন। জামিন দেওয়া হয় কোন একটা শর্তে, যে আপনি নির্দিষ্ট সময়ে আসবেন বা যে সিকিউরিটি আছে সেটা জমা দিবেন। আপনার এটা যদি ফুলফিল না করা হয়, সেক্ষেত্রে জামিন প্রাপ্ত আসামির জামিন বাতিল হয়ে যায়। এখানে আপনি রেফার করতে পারেন, যদি রেফার করতে পারেন তাহলে হচ্ছে
স্পেসিফিক সেকশন আমি বের করে এখনই আপনাকে বলতেছি। আর কোনো প্রশ্ন আপু? এখনই বের করে বলতেছি। আর একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ধারা উল্লেখ করে কিছু জামিনের কারণ উল্লেখ। জামিনের কারণ তো অনেক হতে পারে। ওই তো যেমন বলছি 490 কিছু কিছু জামিনের কারণ আচ্ছা, উল্লেখ আপনি করতে বলছে। আপনি 496 এ আসছেন, যদি 400 জামিনযোগ্য অপরাধ করে। 96 497 এ আসেন, যদি তার বয়স, যদি তার আসামির বয়স 16 বছরের নিচে, ওই যে ওইটা, যদি নারী সে হয় আর হচ্ছে যদি sick নারী হয়, যদি অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে সে জামিন পেতে পারে। তারপরে 498 এ যান, যদি তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সে জামিন পেতে পারে। অ্যান্টিসিপেটরি বেল। Anticipatory, এগুলোই তো। এই তিনটা। মানে আরো অনেক কিছু আছে, কিন্তু এগুলো মাদার আর কি। পাঁচটা কোশ্চেন দিছিল তো আমি তিনটা পারছি, এই দুইটাতে একটু ঝামেলা ছিল। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে জামিনপ্রাপ্ত আসামির জামিন কখন বাতিল হয়? জামিনপ্রাপ্ত আসামির জামিন কখন বাতিল হয়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা একটু আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দেন তো, দুটা প্রশ্ন আমি একটু খুঁজি। ঠিক আছে আপু, তাহলে বের হয়ে যাই। আচ্ছা, আর দেখেন তো রেকর্ডিং কি বের করতে পারেন কিনা। আমি ওই যে ছবিটা দিতেছি 3 নম্বর আর 4 নম্বর কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।